আমরা ক্লাসে আসি। আমরা গত ক্লাসে মিক্সিং প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা শেষে ফাইনালি এসে ফ্রি এনার্জি অফ মিক্সিং, এনট্রপি অফ মিক্সিং এবং এনথালপি অফ মিক্সিং এই পর্যন্ত এসেছিলাম এবং এখান থেকে আমরা কিছু কনক্লুশন ড্র করেছিলাম যে ডেল্টা ইজ জিরো। এটাতে আমরা কি বলেছিলাম যে ডেল্টা ইজ জিরো ভ্যালু দিয়ে কি বোঝা যায়? স্যার ইকুইলিব্রিয়ামে থাকবে না, ইকুইলিব্রিয়াম না। কে বলতে পারবে? ইব্রাহিম বলতে পারবা? নূর আলম? স্যার স্যার হচ্ছে এখানে যে ইকুয়াল পরিমাণ দুইটা গ্যাস থাকলে নিলে সেখানে ম্যাক্সিমাম ডিসঅর্ডার হবে। আর হচ্ছে যে এনথালপি অফ মিক্সিং জিরো, হুম, নেগেটিভও না পজিটিভও না, এটাতে কি মিন করা হয়? আচ্ছা, এটা হচ্ছে যে কোনো ইন্টারাকশন হয় নাই, দেয়ার ইজ নো ভিজিবল ইন্টারাকশন বিটুইন দ্য মিক্সিং গ্যাসেস। যদি ইন্টারাকশন হয় তাহলে অবশ্যই আইদার তোমার পজিটিভ ভ্যালু হবে অথবা নেগেটিভ ভ্যালু হবে। ডেল্টা এসটা মেইনলি এটা ইন্ডিকেট করে যে ইন্টারাকশন হচ্ছে কিনা। ইন্টারাকশন হলে হিট চেঞ্জ হবে, হিট চেঞ্জ হলে হয় হিট, কখনো হিট প্রেজেন্ট হবে তাহলে ডেল্টা এস পজিটিভ হবে, কখনো হিট ছেড়ে দেবে তখন ডেল্টা এসটা নেগেটিভ হবে। আচ্ছা, আর ডেল্টা জি নেগেটিভ, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? ডেল্টা ডেল্টা জিটা নেগেটিভ, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা স্পন্টেনিয়াস মিক্সিং, স্পন্টেনিয়াস প্রসেস। ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে প্রসেসটা কি হবে? স্পন্টেনিয়াস হবে। আর টি ডেল্টা এস অর্থাৎ এন্ট্রপি অফ মিক্সিং, এন্ট্রপি অফ মিক্সিং এটা পজিটিভ ভ্যালু, জিরো থেকে দেখো উপরে চলে গেছে এবং এটা 0.5 এটা ম্যাক্সিমাম। এখন ডেল্টা এসটা পজিটিভ দিয়ে কি মিন করে? যে গ্যাসগুলো মিক্সিং এর কারণে অথবা এনি প্রসেস এটা হাইলি ডিসঅর্ডার্ড অবস্থায় আছে। হ্যাঁ, এটা ডিসঅর্ডারের কারণে এন্ট্রপি ভ্যালুটা বেড়ে গেছে। আর যদি অর্ডারিং হয়, খুবই সুশৃঙ্খল হয়, তাহলে কি হবে? হাইলি অর্ডার সিস্টেম, তখন এন্ট্রপি নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসগুলো খেয়াল করবো। এই যেখানে কিছু বলা আছে, delta is zero indicates the molecules of the ideal gases do not interact with each other. So no heat is absorbed or produced as a result of mixing. এটা হচ্ছে delta is equal to zero এর significance। হ্যাঁ, আর এখানে অবশ্য বাকিগুলোর এই যেখানে আছে দেখো, এই যে যেহেতু because both x1 x2 are less than unity, ln x1 ln x2 are negative quantities, so hence so is free energy of mixing, মানে free energy of mixing ও নেগেটিভ হবে। This result is consistent with our exception that mixing of gases is a spontaneous process at constant T and P. তাহলে ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে এটাতে বোঝানো হয় এটা স্পন্টেনিয়াস প্রসেস, আর যদি পজিটিভ হয় তাহলে কি বোঝানো হবে? নন স্পন্টেনিয়াস প্রসেস। এন্ট্রপির কথাটা এখানে বলা নাই। এন্ট্রপি কি মিন করে? এন্ট্রপি একটা সিস্টেমের
measures the disorderness of a system. যদি এন্ট্রপি ভ্যালুটা পজিটিভ হয় তাহলে বোঝা যাবে যে এটা হাইলি ডিসঅর্ডার্ড অবস্থায় আছে, আর যদি এন্ট্রপি ভ্যালু নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এটা অর্ডার ফর্মে আছে। যত অর্ডারিং হবে, সুশৃঙ্খল অবস্থায় থাকবে, তত বেশি নেগেটিভের দিকে যাবে। আর কোন একটা প্রসেস যখন ডিসঅর্ডার্ড হবে, বিশৃঙ্খলতা বাড়তে থাকবে, তখন এর এন্ট্রপি বাড়তে থাকবে। এন্ড বিশৃঙ্খলা কখন হবে? মনে করো গ্যাসগুলো ইউনিফর্ম আছে, তখন এদের একটা অর্ডার আছে, এর একটা সুবিন্যস্ততা আছে। দুইটা গ্যাসকে বা তিনটা গ্যাসকে যদি আমরা মিক্স করি তাহলে কি হবে? সেখানে একটু chaotic এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, অর্থাৎ মলিকিউল গুলো প্রত্যেকটাই তো মুভ করবে ইন্ডিভিজুয়ালি, তো তখন নর্মাল অ্যারেঞ্জমেন্টে হ্যাম্পার হবে। এটাও অন টাইপ অফ ডিসঅর্ডার। তাহলে তখন এই ক্ষেত্রে এন্ট্রপি অফ মিক্সিং বেড়ে যাবে। আজকে আমরা আলোচনা করব মলিকুলার ভিউজ অফ সলিউশন প্রসেস। মলিকুলার ভিউজ অফ সলিউশন প্রসেস এই টাইপের কিছু জিনিস তোমরা পলিমারের মধ্যে সলিউশন প্রসেস পড়েছ, সলিউশনের মধ্যে কোথাও পড়ার কথা, সেকেন্ড ইয়ারে সম্ভবত কিছুটা পড়ার কথা। আর পলিমারের মধ্যে আছে পলিমার সলিউশন প্রসেস। এখন এটা হচ্ছে যে নরমাল সলিউশন, স্মল মলিকিউল গুলোর জন্য, আয়নিক ও নন আয়নিক হোক। এখানে মূলত বলা হয়েছে আয়নিক সাবস্টেন্সের বেলায় আয়নিক ক্রিস্টাল গুলো, যেমন সোডিয়াম ক্লোরাইড হিসাবে এখানে ধরা হয়েছে। হোয়াই ডাজ সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন ওয়াটার বাট নট ইন বেনজিন? সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নিক স্টেবল কম্পাউন্ড, এবং এটা সোডিয়াম এবং আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো হাইলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে ক্রিস্টালের মধ্যে আবদ্ধ আছে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল থেকে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলোকে সলিউশনে আনার জন্য অবশ্যই সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যকার ফোর্সটাকে ওভারকাম করতে হবে। তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের মধ্যকার যে স্ট্রং অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটাকে ওভারকাম করার জন্য সোডিয়াম অথবা ক্লোরাইড আয়নের থেকে অন্য কোনো কিছুর অ্যাট্রাকশনটাকে বাড়ায় দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ডিজলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ডিজলিউশন, এই প্রসেসটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ওয়াটারের সাথে কি পরিমাণ ইন্টারাকশন আসতেছে, হাউ ডু দ্য আয়নস ইন্টারাক্ট উইথ ওয়াটার মলিকিউলস, ওয়াটারের সাথে কিভাবে ইন্টারাকশনে আসছে। সেকেন্ডলি হচ্ছে হাউ ডু দে ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ কিভাবে তারা একটা আরেকটাকে ধরে রাখছে ইন্টারাকশনের মাধ্যমে। এই ইন্টারাকশন ফোর্সটা কমছে নাকি বাড়ছে, এটা কিসের উপরে ডিপেন্ড করছে? এই দুইটা ফ্যাক্টরের উপর আমাদের ওভারঅল সিচুয়েশনটা আমরা ডেসক্রাইব করতে পারি। তাহলে ওয়াটার একটা ইউনিভার্সাল সলভেন্ট এবং এটা একটা পোলার সলভেন্ট, এবং এটা ডাইপোল ক্রিয়েট করতে পারে, তাই না? তাহলে ওয়াটার মলিকিউল stabilize the ions through ion dipole interactions that results in hydration. এটা তোমরা জানো, সলগুলোকে, ইলেকট্রোলাইট গুলোকে ওয়াটারের মধ্যে দিলে হাইড্রেশন হয়। হাইড্রেশনটা কি? অ্যারেঞ্জমেন্ট অফ ওয়াটার সারাউন্ডিং দ্য আয়ন্স, ক্যাটায়নিক অথবা অ্যানায়নিক আয়ন্স। যদি ক্যাটায়ন হয় তাহলে নেগেটিভ পার্টটা ক্যাটায়নের দিকে ডিরেক্টেড থাকবে, আর যদি অ্যানায়ন হয় পজিটিভলি পার্টটা অ্যানায়নের দিকে, নেগেটিভ চার্জের দিকে ডিরেক্টেড থাকবে। তাহলে যত সংখ্যক ওয়াটার মলিকিউল আয়নের চারদিকে থাকবে সেটাকে আমরা হাইড্রেশন নাম্বার বলি, আর এই প্রসেসটাকে বলি আমরা হাইড্রেশন। তাহলে এখন স্মলার আয়ন গুলোতে, যে স্মলার আয়নস ক্যান বি হাইড্রেটেড মোর ইফেক্টিভলি দ্যান লার্জার আয়নস। কারণ কি? স্মল আয়নগুলো কন্টেইনস মোর কনসেন্ট্রেটেড চার্জ। স্মল আয়নের মধ্যে চার্জগুলো কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, কাজেই
This leads to the greater electrostatic interaction with polar water molecules. The larger ion কি হবে? ডিফিউজ অবস্থা, চার্জটা ডিফিউজ অবস্থা থাকে, এই ক্ষেত্রে ইন্টারেকশনটা কম হবে। তার হাইড্রেশন নাম্বার, যতগুলো ওয়াটার মলিকিউল আয়নের চারদিকে সারাউন্ডেড থাকে সেটাকে আমরা হাইড্রেশন নাম্বার বলি, এবং হাইড্রেশন নাম্বার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চার্জ এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য আয়ন। এখন এই যে আয়ন এবং ডাইপোল ইন্টারাকশন করে, এই আয়ন ডাইপোল ইন্টারাকশনের কারণে তোমার সলিউশনের কিছু বাল্ক প্রপার্টিজ, ওয়াটারের কিছু বাল্ক প্রপার্টিজ চেঞ্জ হবে। যেমন ভিসকোসিটি আছে, সারফেস টেনশন আছে, হ্যাঁ, তারপরে ডেনসিটি আছে, এই টাইপের যে ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ গুলো আছে এগুলো চেঞ্জ হতে পারে। এখানে শুধু ভিসকোসিটিটার কথা বলা আছে। তো যাই হোক, the ion dipole interaction between dissolved ions and water molecules can affect bulk properties of water. এখন স্মল এবং মাল্টি চার্জ আয়ন গুলো, যেমন লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এরবিয়াম 3+, হাইড্রোক্সাইড, ফ্লোরাইড আয়ন, এগুলো মনোভ্যালেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে স্মল সাইজের, লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোক্সাইড, ফ্লোরাইড। আর মাল্টি চার্জ যেগুলো, এ তো আর এক ক্রাইটেরিয়া। তাহলে স্মল এবং মাল্টি চার্জ অথবা স্মল সাইজের এই আয়নগুলো, এগুলোকে বলা হয় স্ট্রাকচার মেকিং আয়নস। কারণ কি, এই আয়নগুলো ইলেকট্রিক ফিল্ডে স্ট্রং অ্যাট্রাকশন এক্সার্ট করে টু দ্য ডাইপোল অফ ওয়াটার মলিকিউলস। তাহলে স্ট্রং আয়ন ডাইপোল ইন্টারাকশন এরা ফর্ম করে। কাজে এই ক্ষেত্রে এরা ফার্স্ট হাইড্রোজেন লেয়ার, অর্থাৎ আয়নের চারদিকে যে ওয়াটারের একটা অ্যারেঞ্জমেন্ট, এটা ফার্স্ট হাইড্রেশন লেয়ার। এর বাইরে, বিয়ন্ড দ্য ফার্স্ট হাইড্রেশন লেয়ার, এর বাইরে বা এর উপরে আরেকটা আরো এডিশনাল লেয়ার হতে পারে যদি স্ট্রং অ্যাট্রাকশন থাকে। তাহলে যদি তোমার ওয়াটারের লেয়ার এরকম বেশি হয়, সেই ক্ষেত্রে সলিউশনের ভিসকোসিটিটা চেঞ্জ হয়ে যায়, কম্প্যাক্টনেস কারণে সলিউশনের ভিসকোসিটি চেঞ্জ হতে পারে। এবং আয়ন ডাইপোল ইন্টারাকশন যদি বেশি হয়, অর্থাৎ স্ট্রাকচার মেকিং আয়নস এর ক্ষেত্রে এই সলিউশনের ভিসকোসিটিটা বেড়ে যায়। সেকেন্ড হলো লার্জ মনোভ্যালেন্ট আয়নস, যেমন পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, নাইট্রেট, ক্লোরেট। এই আয়নগুলো হচ্ছে বড় ধরনের, লার্জ সাইজের এবং মনোভ্যালেন্ট। এরা হচ্ছে স্ট্রাকচার ব্রেকিং আয়নস, অর্থাৎ এদের মধ্যে এরা ইলেকট্রিক ফিল্ড ইফেক্টটা উইক এবং আয়ন ডাইপোল ইন্টারাকশনটা উইক হবে। তাই দিস আয়নস আর আনএবল টু পোলারাইজ water molecules beyond the first layer of hydration. ফার্স্ট লেয়ারের বাইরে এরা অতিরিক্ত এডিশনাল লেয়ার ক্রিয়েট করতে পারবে না। কাজে এদের সলিউশন ভিসকোসিটি অলমোস্ট পিওর ওয়াটারের মতোই থাকবে। তাহলে ওয়াটার স্ট্রাকচার মেকিং এবং ব্রেকিং আয়নস বলছি কেন এদেরকে? ওয়াটার স্ট্রাকচার ব্রেকিং আয়নসের ক্ষেত্রে আয়ন ডাইপোল ইন্টারাকশনটা স্ট্রঙ্গার হয়, অর্থাৎ ওখানে হচ্ছে আয়নগুলোর ক্রাইটেরিয়াটা কি হচ্ছে, ক্রাইটেরিয়া হচ্ছে স্মল and or multi-charged ions. এরা ওয়াটারের ডাইপোলের সাথে স্ট্রংলি ইন্টারাকশনে আসে। কাজে এরা ফার্স্ট হাইড্রেশন লেয়ারের বাইরে অথবা উপরে, বিয়ন্ড দ্য ফার্স্ট হাইড্রেশন লেয়ার, এরা আরো অ্যাডিশনাল লেয়ার ক্রিয়েট করতে পারে স্ট্রঙ্গার অ্যাট্রাকশনের কারণে। কাজেই একটা অ্যাট্রাকশন বেশি এবং এই ওয়াটারের ভিসকোসিটিকে চেঞ্জ করে দিতে পারে। এরা হলো স্ট্রাকচার মেকিং। কি মেক করলো এরা? ফার্স্ট হাইড্রেশন লেয়ারের বাইরে আরো অ্যাডিশনাল লেয়ার ক্রিয়েট করেছে, লেয়ার মেক করেছে, লেয়ার অ্যারেঞ্জ করেছে, লেয়ার তৈরি করেছে, ক্রিয়েট করেছে। কাজে এরা হচ্ছে স্ট্রাকচার মেকিং আয়নস। আর
মনোভ্যালেন্ট এবং লার্জ সাইজের আয়ন যেগুলো, এই যে পটাশিয়াম, রুবিডিয়াম, নাইট্রেট, ক্লোরেট, এদের চার্জগুলো ডিফিউজ অবস্থায় থাকে যেহেতু লার্জ সাইজের, এবং উইক ইলেকট্রিক ফিল্ড এক্সার্ট করতে পারে। কাজেই আয়নগুলোর সাথে অ্যাডিশনাল লেয়ার এরা ক্রিয়েট করতে পারে না, এবং ভিসকোসিটিও চেঞ্জ করতে পারে না, পিওর ওয়াটারের মধ্যে থাকে। এরা যেহেতু অ্যাডিশনাল লেয়ার ক্রিয়েট করতে পারে না, এই জন্য এই সেন্সে এদেরকে বলা হয় স্ট্রাকচার ব্রেকিং আয়নস। According to Coulomb's law, the force F between sodium and chloride ions in a vacuum according to Coulomb's law, the force F between sodium and chloride ions in vacuum is given by F equal to the charge of sodium ion, charge of chloride ions. এটা হলো 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এপসাইলন নটটা হচ্ছে ভ্যাকুয়ামের পারমিটিভিটি, কিউ প্লাস এবং কিউ মাইনাস এগুলো হচ্ছে আর দ্য চার্জেস অফ দ্য আয়ন্স, আর ইজ দ্য ডিস্টেন্স অফ সেপারেশন। ইন পোলার মিডিয়াম আচ্ছা, এখন পোলার ওয়াটার মিডিয়ামে যখন আয়নগুলোকে নেওয়া হয় তখন একটা অ্যারেঞ্জমেন্ট হয়। অ্যারেঞ্জমেন্টটা কি? Dipolar molecules align themselves with their positive ends facing the negative charge. অর্থাৎ ওয়াটারের পজিটিভ চার্জটা আয়নের নেগেটিভ চার্জের দিকে ফেসিং থাকবে, আবার নেগেটিভ এন্ডটা পজিটিভ চার্জের দিকে ফেসিং থাকবে, ডিরেক্টেড থাকবে। এইটা অবশ্য তোমরা একটু ড্র করে দেখা দিতে পারো, বইয়ের মধ্যে আছে, কিন্তু স্ক্যান করলে ভালো বোঝা যায় না, এই জন্য আমি অ্যাড করি নাই। জিনিসটা জাস্ট একটু তোমরা সময় লাগবে না, অ্যাড করে নিতে পারো। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা, এই যে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্টের কারণে ইফেক্টিভ চার্জটা রিডিউসড হয়ে যায়, এবং এইটা একটা ফ্যাক্টর দ্বারা মেজার করা হয় যেটাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে। অর্থাৎ এই রিডাকশনটা হয় 1/(ε) দিয়ে, বাট এপসাইলন হচ্ছে এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। হ্যাঁ, কাজেই ভ্যাকুয়াম ব্যতীত অন্য কোনো মিডিয়াম, অর্থাৎ ওয়াটার হোক, বেনজিন হোক, তাহলে আমরা নিচে আরেকটা কনস্ট্যান্ট একটা ফ্যাক্টর আসবে, এই যে কেবল এপসাইলন আসছে। এটা ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার, বেনজিনের ক্ষেত্রে বেনজিন, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। তাহলে দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, এই দুইটার মধ্যে কতটুকু ফোর্স কাজ করছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দা মিডিয়াম। তাহলে এইটার ভ্যালু যদি অনেক বেশি হয় তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? কম হবে স্যার। কম হবে। আর এপসাইলন ভ্যালু যদি কম হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার, এটা হচ্ছে কত? 78.54, অনেক হায়ার। সো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আয়নস is reduced, which allows them to separate in solutions. তাহলে সোডিয়াম ওয়াটারের মধ্যে যখন নেওয়া হয়, তাহলে সলিউশন প্রসেসটা দুইটা কাজ করছে। একটা হচ্ছে এই আয়নগুলোর সাথে কি বলে ওয়াটারের একটা ইন্টারঅ্যাকশন আছে, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন তৈরি করছে। কাজে আগে যেটা সোডিয়াম এবং ক্লোরাইডের দিকে শুধু অ্যাট্রাকশন ছিল, এখন সোডিয়ামের এই অ্যাট্রাকশনটা ওয়াটারের দিকে আছে, ক্লোরাইডের অ্যাট্রাকশনটা ওয়াটারের দিকে আছে। তাহলে সোডিয়াম এবং ক্লোরাইডের মধ্যকার যে আগের অ্যাট্রাকটিভ টেন্ডেন্সি, সেটা কিন্তু সামহাউ রিডিউসড হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম, যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক হায়ার হচ্ছে তখন এদের মধ্যকার অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তাহলে ধীরে ধীরে এরা কি করছে, এদের অ্যাট্রাকশন ফোর্স, সোডিয়াম ক্লোরাইড আয়নের মধ্যকার অ্যাট্রাকশন ফোর্স ওভারকাম করে সলিউশনের মধ্যে আসার জন্য কি বলে তাদেরকে কি বলে অ্যালাউ করছে। এখন
বেনজিন যদি হয় তাহলে বেনজিন একটা কি অনলি কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, এটা দিস ইজ নন পোলার সলভেন্ট, নন পোলার কম্পাউন্ড। কাজে এখানে বেনজিন যেহেতু নন পোলার, এরা সোডিয়াম এবং ক্লোরাইড আয়নকে সলভেট করতে পারবে? এটা কি পারবে না স্যার, পারবে না, কারণ সে নিজেই তো নন পোলার। যদি পোলার হতো তাহলে ডাইপোল ক্রিয়েট করে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের এটা হাইড্রেট করতো, সলভেট করতো আয়ন ডাইপোল ইন্টারাকশনের মাধ্যমে। এখন যেহেতু বেনজিনটা নন পোলার, কাজেই সলভেশনটা হচ্ছে না, আয়ন ডাইপোল ফোর্স তৈরি হচ্ছে না। এর একটা ফার্স্ট কারণ। সেকেন্ড হচ্ছে বেনজিনের ডাইলেট্রিক কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 4.6। দিস মিনস দ্যাট 4.6 ওটা 78, 4.6 যদি হয় এর কম, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? স্যার বেশি হবে। বেশি হবে। অর্থাৎ এর যেহেতু ডাইলেট্রিক কনস্ট্যান্ট ভ্যালু কম, সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের এই অ্যাট্রাকটিভ ফোর্সকে সে রিডিউস করতে পারবে না। মূল কথা হচ্ছে এটা, force of attraction between sodium and chloride ions is higher. Thus, the cations and anions will have little tendency to enter solution as separate ions. তাহলে আমরা দুইটা ফ্যাক্টরের মাধ্যমে আমরা তাহলে বেনজিন বেনজিন কেন ডিজলভ হয় না, সোডিয়াম ক্লোরাইড বেনজিনের মধ্যে কেন ডিজলভ হয় না, এটা বুঝতে পেরেছো? স্যার 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 হ্যাঁ বলো। এখানে যে সোডিয়াম ক্লোরাইড যে ওয়াটারে ডিসলভ হয়, বেনজিনে ডিসলভ হয় না, এটা কি আমরা হচ্ছে যে কুলম্বের ইকুয়েশন থেকে তাদের ইন্টারঅ্যাকশন সব মানে ইকুয়েশন দিয়ে বের করে এভাবে লিখবো, না স্যার হচ্ছে যে বর্ণনামূলক লিখবো? হ্যাঁ, যদি বলা হয় যে হোয়াই ডু মানে যে সোডিয়াম ক্লোরাইড ডিসলভ হোয়াই ইন, ডাজ সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন ওয়াটার বাট নট ইন বেনজিন, এটাই যদি বলা হয় স্যার তাহলে তোমার এই যে দুইটা স্যার 2 এটা। মার্কে যদি পরীক্ষা আছে স্যার, হ্যাঁ, স্যার 2 মার্কে যদি কোশ্চেন আছে স্যার, হোয়াই ডু ডিজলভ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, দেন কি 2 স্যার আমরা মার্কের পুরো কোশ্চেন হলে ইকুয়েশন তাহলে দিয়ে? সিম্পলি লিখতে হবে, লিখতে হবে যে এটা সোডিয়াম ক্লোরাইডটা এটা একটা কি বলে স্টেবল, কি বলে ক্রিস্টালাইন সাবস্টেন্স। এটা সোডিয়াম এবং ক্লোরাইন গুলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে এরা ইয়েতে ক্রিস্টালের মধ্যে হেল্প আছে, এক্সিস্ট করছে। এখন যখন ওয়াটারে ডিজলভ করা হয় তখন ওয়াটার যেহেতু পোলার সলভেন্ট, কাজে এটা ওয়াটারের সাথে আয়ন ডাইপোল ইন্টারেকশন হবে, আয়ন ডাইপোল ইন্টারেকশন হবে এবং আয়ন ডাইপোল ইন্টারেকশনের মাধ্যমে কি বলে কি বলে আয়ন ডাইপোল ইন্টারেকশনের মাধ্যমে এরা সলভেশন করবে। হ্যাঁ, এবং এইগুলো পজিটিভ চার্জ গুলো নেগেটিভ পার্ট দিয়ে ওয়াটার দ্বারা, আবার নেগেটিভ পার্ট আয়নগুলো ওয়াটারের পজিটিভ পার্ট দ্বারা ডিরেক্টেড হবে এবং সলভেশন হবে। এর একটা ফ্যাক্টর। তাহলে স্ট্রাকচার এখানে বলতে পারো যে স্মল মাল্টি চার্জড আয়নগুলো এরা স্ট্রংলি ইন্টারাকশন করবে এবং এই ক্ষেত্রে সলিউশনের প্রপার্টি চেঞ্জ হবে। আবার লার্জ আয়নগুলো এরা কি বলে চার্জ যেহেতু ডিফিউজ অবস্থা থাকে, এরা উইক ফিল্ড ক্রিয়েট করবে এবং কি বলে এরা ওয়াটারের ভিসকোসিটি বা সলিউশন প্রপার্টি চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ এখানে আয়ন ডাইপোল তৈরি করবে। এখন আয়ন ডাইপোল তৈরি করবে, এখানে যদি মাস 2 থাকে তাইলে আর ওয়াটার স্ট্রাকচার মেকিং, ওয়াটার স্ট্রাকচার ব্রেকিং এগুলো বলার দরকার নেই। হ্যাঁ, জি স্যার, এখানে বুঝতে শুধু পারছি। বলতে পারো যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আবার লার্জ আয়ন। যাই হোক, সোডিয়াম আয়নটা স্মল এবং স্মল আয়ন, কাজে এটা অ্যাট্রাকশনটা বেশি হবে ওয়াটারের সাথে। কাজে আয়ন ডাইপোল ইন্টারেকশন হবে, আয়ন ডাইপোল ইন্টারেকশনের মাধ্যমে সলভেশন হচ্ছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা বলবো যে কুলম্বস ল থেকে, যে অ্যাকর্ডিং কুলম্বস ল এটা ইন ওয়াটার মিডিয়াম বা আদার দেন ভ্যাকুয়াম, এখানে এটা একটা ফ্যাক্টর আসবে অ্যাপসাইলন। যার অ্যাপসাইলনটা হচ্ছে এটা হচ্ছে ডাইলেট্রিক কনস্ট্যান্ট, এবং এটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যত বাড়বে ফোর্স কমবে, এটা যত কমবে ফোর্স বাড়বে অথবা হায়ার থাকবে। এখন তোমার ওয়াটারের মধ্যে যেহেতু অনেক হায়ার ডাইলেট্রিক কনস্ট্যান্ট, কাজে এটা
আয়নগুলোকে সেপারেট হওয়ার জন্য হেল্প করবে এবং সলিউশনে আসবে। আর এটা বেনজিনটা নন পোলার সলভেন্ট, এটা সলভেশনও করতে পারবে না, আবার ডাইরেক্ট কনস্ট্যান্ট 4.6, কাজেই এরা এদের মধ্যকার ফোর্সটাকে তেমন একটা রিডিউস করতে পারবে না, হায়ারই থাকবে, কাজেই কি বলে সলিউশনে যাওয়ার টেন্ডেন্সি কম। এই যেমন এখানে বেনজিনের যে 3-4টা লাইনে প্রথম স্যার ক্ষেত্রে হয়তো আরেকটু হয়। স্যার ওয়াটার হচ্ছে যে লার্জ হ্যাঁ বলো। স্ট্রাকচার ব্রেকিং আয়নস, সিএল মাইনাস ক্লোরাইড আয়ন। স্যার ক্লোরাইড আয়ন তো স্যার হচ্ছে যে স্ট্রাকচার মেকিং আয়নস হবে না? না, ক্লোরাইড আয়নসটা ওয়াটার স্ট্রাকচার ব্রেকিং এর মধ্যে পড়েছে। হ্যাঁ, এরা ওই সাইজগত দিক থেকে ফ্লোরাইড থেকে ক্লোরাইডটা বড়। হ্যাঁ, কিন্তু তোমার সোডিয়াম ক্লোরাইড তো একটা সাবস্টেন্স। হ্যাঁ, কাজে দুই ধরনের থাকছে, কাজে এরা যে করতে পারবে না তা না, মানে জিনিসটা হচ্ছে যে এই মানে এটা হচ্ছে রিলেটিভ অ্যাট্রাকটিভ আয়ন ডাইপোল ফোর্স যে ক্রিয়েশন হচ্ছে, আয়ন ডাইপোল ইন্টারাকশন যে হচ্ছে, তো সব আয়ন তো আর সমান পরিমাণে ইন্টারাকশন করবে না, এইটা আচ্ছা। বোঝানোর জন্য কম এবং বেশি বোঝানো হচ্ছে। কিন্তু তোমার পটাশিয়াম ক্লোরাইড কি ডিজলভ হবে না? হবে। অ্যামোনিয়াম নাইট্রেট ডিজলভ হবে না ওটাতে? হবে, কিন্তু এটা হচ্ছে রিলেটিভ কথা বলা হয়েছে যে ওয়াটারে মানে আয়নগুলোর মধ্যকার রিলেটিভ কথা। তখন যখন বেশি মাস থাকবে তখন ওয়াটার স্ট্রাকচার ব্রেকিং এবং ওয়াটার স্ট্রাকচার মেকিং সহ বলবা। এখানে যে মূল কথা হচ্ছে কি, আয়ন ডাইপোল ইন্টারেকশন হচ্ছে ওয়াটারের সাথে, কি বলে সল ইয়ের কি বলে স্যার সলিডের আয়নগুলোর ইন্টারেকশন হচ্ছে, ইন্টারেকশনের মাধ্যমে এরা সলভেশন হচ্ছে, সলভেট করছে কি বলে আয়নগুলোকে। এই সলভেশনের মাধ্যমে এরা কি করছে, সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলোকে আলাদা আলাদা করতেছে। তখন তো তোমার অ্যারেঞ্জমেন্টটাই ডিফারেন্ট হয়ে গেল। যখন সোডিয়ামের চারদিকে ওয়াটার অ্যারেঞ্জ করে ফেলছে, তখন এই সোডিয়াম আয়ন কি একটা ক্লোরাইড আয়নের কাছে যেতে পারবে? না স্যার। হ্যাঁ, এইটাই তো। সলিউশন আসার জন্য এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে সলভেশন অর্থাৎ ইন্টারাকশন অফ আয়নস উইথ আয়ন ডাইপোলস। সলভেন্ট, আয়ন ডাইপোল ইন্টারাকশন যে হচ্ছে, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ডাইলেটিক কনস্ট্যান্ট, ডাইলেটিক কনস্ট্যান্ট ভ্যালু যে মিডিয়ামের যত বেশি সেটা সেটা কম, তত বেশি অ্যাট্রাকশন এটাকে কম হবে, সেপারেশনে অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে রিডিউস যাবে। করবে বেশি, যত বেশি হবে সলভেন্ট, সলভেন্ট ডাইলেটিক কনস্ট্যান্ট, তত বেশি সেপারেশনে হেল্প করবে, অ্যাকর্ডিং টু কুলম্বস ল। বুঝতে পেরেছো? জি স্যার, আর বুঝতে এটা পারছি স্যার। সিম্পলি লিখতে পারবা জিনিসটা বুঝলে। তো এই চ্যাপ্টার শেষ হলো, আমি সামান্য একটু অন্য একটা চ্যাপ্টার থেকে স্টার্ট করব। স্টপ শেয়ার। অ্যামাইনো অ্যাসিডের একটা পার্ট আছে, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের ডিসোসিয়েশন, বাফার সলিউশন এবং কি বলে ওই যে পিএইচ, বডিতে যে পিএইচ মেনটেন করতে হয়, এগুলো কিভাবে হয় সেই জিনিসগুলো আলোচনা আছে এখানে। ডিসোসিয়েশন অফ অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা একটা মানে প্রোটিনের বিল্ডিং ব্লক কি, গাঠনিক একক কি প্রোটিনের? স্যার অ্যামাইনো অ্যাসিড। তোমরা আগে থেকেই জানো এগুলো, তাই না? জি জি স্যার। এটা কিন্তু একটা বিসিএস এর একটা রিটেন পরীক্ষায় এই টাইপের একটা প্রশ্ন আসছিল দেখছিলাম। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের বিল্ডিং গাঠনিক একক কি, এই জন্য তোমরা যখন পড়বা, পড়ার সময় খুঁটিনাটি যে ইম্পর্টেন্ট ইগুলো আছে, মানে এই জিনিসগুলো কোথাও না কোথাও কাজে লাগবে। Except glycine, all other amino acids are chiral and have L configuration.
কাইরাল তো তোমরা জানোই তাই না, 4টা ডিফারেন্ট গ্রুপ যদি থাকে একটা কার্বনের সাথে তাহলে সেটাকে আমরা কাইরাল বলি। এখন অ্যামাইনো অ্যাসিড গুলো সলিউশন ফেজে প্রিডমিনেন্টলি জুইটার আয়ন হিসাবে এক্সিস্ট করে, এবং জুইটার আয়ন হিসাবে এক্সিস্ট করে এর প্রুফ হচ্ছে বা এভিডেন্স হচ্ছে সলিউশনের হাই ডাইপোল মোমেন্ট এবং হাই সলিবিলিটিস। হ্যাঁ, এরা জুইটার আয়ন হওয়ার কারণে এদের সলিবিলিটি অনেক বেশি পোলার সলভেন্টের মধ্যে। সেকেন্ডলি হলো এর ডাইপোল মোমেন্ট হাই। এটা হচ্ছে এভিডেন্স ফর দা এক্সিস্টেন্স অফ অ্যামিনো অ্যাসিড অ্যাজ জুইটার আয়ন ইন সলিউশন। অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাম্ফোলাইট বলা হয় কারণ এরা অ্যাসিডের সাথে বেসের মতো বিহেভ করে, বেসের সাথে অ্যাসিডের মতো বিহেভ করে। যেমন গ্লাইসিন, এটা যদি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দেখো নেগেটিভ পার্ট এখানে হাইড্রোজেন চলে আসে, অ্যাসিড তৈরি করে, যেটা এখানে শুধু ক্যাটায়নিক ফর্মে থাকে অ্যাসিডটা, ক্লোরাইড আয়ন বের হয়ে যাচ্ছে। Our glycine behaves as acid when titrated with sodium hydroxide. তাহলে অ্যামিনো অ্যাসিডে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করা হয় তাহলে এখানে আবার হাইড্রোক্সাইড আয়নটা এই যে এখানকার প্রোটন নিয়ে ওয়াটার হিসেবে বের হয়ে যাবে, অ্যানায়ন হিসেবে থাকবে। তাহলে আমরা টাইট্রেশন কার্ভটা আমরা যদি দেখি, দেখো গ্লাইসিনের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া হয় তাহলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যত বাড়াবো পিএইচ ধীরে ধীরে কমবে, তাই না? এই যে দেখো 0, অর্থাৎ এখানে কোনো অ্যাসিডও দেওয়া নেই, পিএইচও দেওয়া নেই। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি, পিএইচ ধীরে ধীরে কমতেছে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম বাড়তেছে আর পিএইচ কমতেছে। আবার আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তাহলে পিএইচ বাড়তেছে, বেড়ে এরপরে আবার কিছুটা কি বলে স্টেডির মতো এসে ফাইনাল আবার একটু বেড়েছে। তাহলে দেখো দুইটা কার্ভ পাচ্ছি আমরা। এই পোর্শনটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে টাইট্রেশনের জন্য, আর এই অংশটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের জন্য। তাহলে এই অংশের প্রত্যেকটা কার্ভের কি বলে হাফ পোর্শনে, অর্থাৎ pH at first half equivalence point is equal to pKa prime 1 prime. এটার ফার্স্ট হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট এখানে যে pH, হ্যাঁ সাপোজ এখানে 2 পয়েন্ট সামথিং, এটা হলো pKa প্রাইম 2.34। আবার এটার হাফ পজিশনে pKa ডাবল প্রাইম 9.6 করেসপন্ডিং pH। তাহলে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টে, অ্যামিনো অ্যাসিডের ইকুইভ্যালেন্স পয়েন্টে আমরা pH পাবো, দুইটা pKa ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 5.97। কাজে 5.97 হচ্ছে গ্লাইসিনের ইকুইভ্যালেন্স পয়েন্টের pH, এবং এই at this pH জুইটার আয়ন প্রিডমিনেটস। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সলিউশন ফেজে কি থাকতে পারে, ক্যাটায়ন হিসেবে থাকতে পারে, অ্যানায়ন হিসেবে থাকতে পারে, আবার জুইটার আয়ন হিসেবে থাকতে পারে। এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। তবে pH যদি 5.7 হয় তাহলে প্রিডমিনেন্টলি এটা জুইটার আয়ন হিসেবে থাকবে। যেমন এই যে এটা জুইটার আয়ন, এটা pH 5.797। এর মধ্যে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এসে এখানে অ্যাসিড ক্রিয়েট করবে, তাহলে এটা প্রোটনের অবস্থা থাকবে, অর্থাৎ ক্যাটায়ন হিসেবে থাকবে। আবার এর মধ্যে যদি বেস দেওয়া হয়, অ্যালকাইল দেওয়া হয়, তাহলে কি হবে, এসে এখান থেকে একটা প্রোটন নিয়ে নেবে, নিয়ে নিয়ে অ্যানায়ন ফর্মে থাকবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কিভাবে, তাহলে এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ গ্লাইসিন, কিভাবে এই অ্যামিনো অ্যাসিড গুলো ডিসোসিয়েশন হয়, ডিসোসিয়েটেড অবস্থা থাকে সেটা দেখলাম। কি বলে এর টাইট্রেশন কার্ভ দেখলাম, ইকুইভ্যালেন্স পয়েন্টে কিভাবে পিএইচ বের করতে হয় সেটা দেখলাম, এবং পিকে ভ্যালু কিভাবে বের করতে হয় সেটাও দেখলাম, এবং অ্যাসিড এবং বেসের সাথে এটা কেন অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাম্ফোলাইট, অ্যাসিড এবং বেসের সাথে রিয়াকশন করে এরা কি বলে বেস বা অ্যাসিডের মতো বিহেভ করে, এই জন্য এদেরকে অ্যাম্ফোলাইট বলে। এই কয়েকটা জিনিস দেখলাম। আইসোইলেকট্রিক পয়েন্ট,
যখন when net charge of a molecule is zero as it is for the deuterion of glycine, for example, the species is electrically neutral. অর্থাৎ যখন জুটারায়ন হিসেবে থাকে তখন নাম্বার অফ পজিটিভ এবং নাম্বার অফ নেগেটিভ চার্জ সমান, তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রালিটি শো করবে। হ্যাঁ, এই কন্ডিশনে মলিকিউলকে বলা হয় আইসোইলেকট্রিক, এবং দ্য পিএইচ অ্যাট হুইচ দ্য জুটারায়ন ডাজ নট migrate in an electric field is called the isoelectric point or PI. তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট আমরা কাকে বলবো? The pH at which deuterium does not migrate in the electric field. ইলেকট্রিক ফিল্ডে নিলে এই মলিকিউলগুলো জুটারায়নটা করবে না, মাইগ্রেট করবে না, মুভ করবে না, নেগেটিভ পজিটিভের দিকে শিফট করবে না। তাহলে এই পিএইচটাকে আমরা বলবো আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিআই। গ্লাইসিনের ক্ষেত্রে 5.97 একটু আগে আমরা দেখেছি। আমরা যদি গ্লাইসিনে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, যদি দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকে বা বেশি থাকে, তাহলে কি হবে? মোর দ্যান টু আর মোর দ্যান টু ডিসোসিয়েবল প্রোটন যদি থাকে, তাহলে কি সিচুয়েশন দাঁড়াবে? যেমন অ্যাসপার্টিক অ্যাসিড হুইচ ডিসোসিয়েটস অ্যাজ ফলোস। এটা অ্যাসপার্টিক অ্যাসিড, এটা দেখো ফার্স্ট ডিসোসিয়েশন, যদি বেস দেওয়া হয় এই প্রোটনটা নিয়ে নেবে, নিলে এটা অ্যানায়নিক ফর্মে আসলো, এটা ফার্স্ট। তাহলে এখানে অ্যামাইনো গ্রুপটা প্রোটনের অবস্থায় আছে, তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, আরো বেস দেওয়া হলো, তাহলে এখান থেকে সেকেন্ড প্রোটনটা নিয়ে নেবে, নিয়ে দুইটা নেগেটিভলি চার্জ হলো। থার্ড আরো যদি বেস দেওয়া হয়, তাহলে এখানে প্রোটনের অ্যামিনো গ্রুপের প্রোটনটা নিয়ে নেবে, তাহলে নিউট্রাল ফর্মে অ্যামিনো গ্রুপে চলে আসলো। তাহলে এটা দুইটা নেগেটিভ চার্জ হচ্ছে, এখানে দুইটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, আর এখানে একটা পজিটিভ চার্জ। তাহলে এখানে জুটারায়ন কোনটা? যেখানে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে সেটা হ্যাঁ, জুটারায়ন। রাইট, যে বি ফর্মে একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা জুটারায়ন। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিডের আইসোলেটিভ পয়েন্ট অথবা এটা কিভাবে বের করব? যে এই জুটারায়নের আগের যে ফর্ম থেকে জুটারায়ন তৈরি হয়েছে, এর যে পিকে ভ্যালু, আর এই জুটারায়ন থেকে পরের স্টেপে যেটা গেছে তার জন্য পিকে ভ্যালু, এই দুইটা পিকে ভ্যালুর অ্যাভারেজটাই হচ্ছে এর আইসোলেটিভ ইলেকট্রিক পয়েন্ট। তাহলে যে only P has the same number of positive and negative charges, so isolated point is the mean of pk 1 prime and double prime. হ্যাঁ, তাহলে এখানে আছে 3.86 আর 2.09, দুটাই হলে 2.98। এটা হলো অ্যাসপার্টিক অ্যাসিডের আইসোলেটেড পয়েন্ট। বাফার সলিউশন তো তোমরা অনেক পড়েছো, তাই না? জি স্যার। বাফার সলিউশন কাকে বলে? স্যার স্যার যে সলিউশনে স্যার সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস দিলে স্যার এর পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, এই ধরনের সলিউশনকে আমরা বাফার সলিউশন বলবো। বাফার সলিউশন বলে। তাহলে এর কম্পোজিশনটা হবে কিভাবে? যে অ্যাসিড নিব ওই অ্যাসিডের হচ্ছে যে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিড নেই, তাহলে ওই অ্যাসিডিক অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের একটা লবণ, হ্যাঁ, এটা অম্লীয় বা ক্ষার। সিম্পল জিনিস হচ্ছে যেমন এই যে কনস্ট্রাকশনটা এখানে দেয়া আছে, উইক অ্যাসিড অথবা উইক বেস এবং তার লবণ। লবণ। The solution has the ability to resist pH upon the addition of small amounts of either acid or base. এটা ডেফিনেশনের মধ্যে বললাম। তাহলে এখানে হ্যান্ডারসন হ্যাসেলব্যাস ইকুয়েশন যেটা তোমরা আগে ডিরাইভ করেছো, এখানে আমরা ডিরাইভ না করে আমরা সরাসরি ইউজ করছি, যে pH equal to pK plus log of conjugate base by acid। এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলব্যাস ইকুয়েশন। এখন এখানে একটা সিম্পল বাফার সলিউশন আমরা যদি তৈরি করি, যে ইকুইমোলার অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড এবং এর সল সোডিয়াম অ্যাসিডেট, হ্যাঁ, ইকুইমোলার কন্ডিশনে, যেমন এখানে 0.02 মোলার এবং সোডিয়াম অ্যাসিডেট 0.2 মোলার। হ্যাঁ, তাহলে এখানে কে অন ভ্যালু ফর অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে 1.75 কে এ ভ্যালু দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি?
যে কে আছে, তাহলে পিএইচ পিকে এর মানটা বের পিকে করতে ইকুয়াল হবে। টু মাইনাস লগ অফ কে। তাহলে এটা আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, লগ অফ কনসেন্ট্রেশন আমাদের দেয়া আছে, তাহলে আমরা সহজে পিএইচ বের করতে পারছি 4.76। এখন এখানে একটা ম্যাথ প্রবলেম আছে, সেটা দেখো যে ওই ইটাকে নিয়ে যেখানে সেম কনসেন্ট্রেশনের, না না এখানে দুইটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, দেখো ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন কন্টেন্ট 4 মোলার অ্যাসিটিক অ্যাসিড 0.55 molar acetic acid. What is the pH of the buffer solution after the addition of 0.1 mole of hydrochloric acid to 1 liter of the solution? Assume no change in the volume of the solution. pK ভ্যালু দেওয়া আছে 4.76। অর্থাৎ এই যে আমরা অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিড দিয়ে করলে যে pK ভ্যালু বের করা যায়, সেটা আমরা বের করেছি। আচ্ছা, এখন দেখো বিফোর অ্যাডিশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই মিডিয়া 0.40 অ্যাসিডিক অ্যাসিড, 0.55 সোডিয়াম অ্যাসিডেট, এর জন্য পিএইচ কত হবে? তাহলে পিকে ভ্যালু দেওয়া আছে 4.76, এটা সল্টের কনসেন্ট্রেশন, এটা অ্যাসিডের কনসেন্ট্রেশন 4.90 আমরা পাচ্ছি পিএইচ। এখন দেখো যদি 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 লিটারের মধ্যে অ্যাড করা হয়, ভলিউম চেঞ্জ হবে না বলা হয়েছে, কিন্তু পিএইচ কি চেঞ্জ হবে? তাহলে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অ্যাড করা হয়, তাহলে 0.1 মোল হাইড্রোজেন আয়ন তৈরি করবে এবং 0.1 মোল ক্লোরাইড আয়ন তৈরি করবে। তাহলে ওখানে 0.4 মোল অ্যাসিডেট আছে, তাই না? না সরি, 0.4 মোল অ্যাসিডিক অ্যাসিড আছে, আর সল্টের অ্যাসিডেট আয়ন আছে কতটুকু? 0.55, যেহেতু এটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হবে, 0.55 সোডিয়াম অ্যাসিডেট আছে এটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 0.41 অ্যাসিডেট আয়ন আমরা না 0.1 মোল কি অ্যাড করলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড স্যার অ্যাড করলাম স্যার। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করবে 0.1 মোল হাইড্রোজেন আয়ন। টোটাল এটা অ্যাসিডের রিঅ্যাক্ট পরিমাণ করবে কিসের সাথে? মানে অ্যাসিড সোডিয়াম অ্যাসিডেটের সাথে মিলে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে। তৈরি করবে। তাহলে এ কতগুলো অ্যাসিডেট আয়নের সাথে রিঅ্যাক্ট করতে পারে? 0.1। তাহলে এই সোডিয়াম অ্যাসিডেটের যে কনসেন্ট্রেশন ছিল, তাহলে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করাতে সোডিয়াম অ্যাসিডেটের পরিমাণ কমবে নাকি বাড়বে? স্যার কমে যাবে স্যার। কমে যাবে, কমে যাবে। আর এই যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশন ছিল সেটা কি হবে? সেটা বাইরে যাবে স্যার, এটা বেড়ে যাবে। 0.10। 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করাতে এটা 0.1 মোল হাইড্রোজেন আয়ন অ্যাসিড আয়নের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1 মোল বাড়বে, অ্যাসিডের 0.1 মোল কমে যাবে। কাজে কি বলে, আফটার এডিশন অফ 0.1 মোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্য রেজাল্টেন্ট পিএইচ বিকামস, এটা পিকে ভ্যালু আছে, তাহলে ওখানে সোডিয়াম অ্যাসিডের কনসেন্ট্রেশন কমে যাবে 0.1 আর যোগ হবে এটা, তাহলে ফাইনালি পিএইচ হবে 4.71। তাহলে আমরা এইভাবে যে কোনো কোন একটা সিস্টেমের, বাফার সিস্টেমের আমরা পিএইচ আমরা এইভাবে বের করতে পারি। আজকে থাক মনে হয় এখানে। জি স্যার, স্যার স্লাইডটা স্যার একটু দিন কষ্ট করে। আচ্ছা থাক, কি বলে, নেক্সট ক্লাসে আবার তোমাদের বাফার সলিউশন উপর নেক্সট রেঞ্জ এবং টেম্পারেচারের ইফেক্ট পড়াবো। তারপরে কিভাবে একটা পার্টিকুলার পিএইচ এর বাফার তৈরি করা যায়, কিভাবে এই টেকনিক গুলো আলোচনা করব, এর বাফার ক্যাপাসিটি, তারপরে মেইনটেনেন্স অফ পিএইচ। স্যার স্লাইডটা একটু কষ্ট করে দিলে ভালো। এটা এটা হ্যাঁ এই স্লাইডটা স্যার। অ্যামিনো অ্যাসিডের। জি স্যার মানে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু তো আলাইকুম। ঠিক আছে তোমরা তোমাদের